আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। সাথে আছে আমি মারিয়াম হাবিবা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। যুদ্ধবিরতির পর ইসরায়েলের পদত্যাগের হিড়িক, দিনে দিনে বাড়ছে তালিকা। সেনাপ্রধান হারজি হালিবির পর এবার গাজার সামরিক কমান্ডার ফিঙ্কেলম্যানের পদত্যাগের ঘোষণা। আন্তর্জাতিক স্বীকৃতি নয়, ইসলামী শরিয়া বাস্তবায়নই প্রধান লক্ষ্য, আফগান বিচারমন্ত্রী। জন্মসূত্রের নাগরিকত্ব বাতিল, ট্রাম্পের আদেশের বিরুদ্ধে 24 অঙ্গরাজ্যের মামলা। পলাতক স্বৈরাচার হাসিনার গোপন কারাগারে আটক থাকত শিশুরাও, দেওয়া হতো না মায়ের দুধ। তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের বিস্ফোরক প্রতিবেদন। ফোন আলাপে নেতানিয়াহুকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানালেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার। ক্ষমতায় আসতে না আসতে ট্রাম্পের বিরুদ্ধে জাতিসংঘে নালিশ। ট্রাম্পের শুল্ক আরোপের হুমকিতে কড়া জবাব দেওয়ার প্রতিজ্ঞা জাস্টিন ট্রুডোর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলে চলছে পদত্যাগের হিড়িক। তালিকায় রয়েছেন বেন গাভির থেকে সেনা প্রধান পর্যন্ত। দিনে দিনে বাড়ছে তালিকা। ইসরায়েলের সেনা প্রধান হারজি হালিবির পর এবার গাজার দায়িত্বপ্রাপ্ত সামরিক কমান্ডারের প্রধান মেজর জেনারেল ইয়ারন ফিকেলম্যান পদত্যাগের ঘোষণা দিয়েছেন। হামাসের সঙ্গে অপ্রত্যাশিত যুদ্ধবিরতি কার্যকরের কয়েকদিনের মধ্যে ইসরায়েলি সেনাবাহিনীর শীর্ষ এই দুই কর্মকর্তার পদত্যাগের ঘটনা ঘটল। হারজি হালিবি গত মঙ্গলবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুদ্ধমন্ত্রী ইসরায়েলি কাৎজকে নিজের পদত্যাগের কথা জানিয়ে বলেছেন, আগামী 6 মার্চ পদত্যাগের এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর আগে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের প্রতিবাদে বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার পর ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরও পদত্যাগের ঘোষণা দিয়েছেন। যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষরকে হামাসের কাছে আত্মসমর্পণ হিসেবে বর্ণনা করেছিলেন বেন গাভির। আর সেনাপ্রধান হালবির পদত্যাগের পর এবার ইসরায়েলি বাহিনীর গাজা কমান্ডারের প্রধান ফিঙ্কেলম্যানও পদত্যাগ করেছেন। এদিকে ইসরায়েলের সরকার বিরোধী দল ইসরায়েলের বেতনুর প্রধান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এভিটগর বিলারম্যান বলেছেন, জেনারেল হালিবির পদাঙ্ক অনুসরণ করে নেতানিয়াহুর উচিত তার গোটা মন্ত্রিসভা নিয়ে পদত্যাগ করা। পশ্চিমা বিশ্ব কি বলছে তা বরাবরই তোয়াক্কা করেনি আফগানিস্তানের তালেবান সরকার। ইমারাতের ইসলামী আফগানিস্তান বিচারমন্ত্রী আব্দুল হাকিম শরী বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে খুশি করা নয়, বরং আমাদের মূল লক্ষ্য আফগানিস্তানের মাটিতে ইসলামী শরিয়া বাস্তবায়ন করা। আজ বুধবার এক বিবৃতিতে তিনি এই কথা বলেন। বিস্তারিত সিদ্দিকুর রহমানের রিপোর্টে। আফগানিস্তানের বিচারমন্ত্রী আব্দুল হাকিম উল্লেখ করেন, আফগানিস্তানে একটি কার্যকর ইসলামী ব্যবস্থা বজায় রাখতে এবং পরিচালনা করতে হলে লিখিত আইন এবং বৈধ নথিপত্র অপরিহার্য। পাশাপাশি তিনি সরকারি দপ্তরগুলোকে ইসলামী আমিরাতের সর্বোচ্চ নেতা নির্দেশনা মেনে চলারও আহ্বান জানান। এর আগে গত বছরের ডিসেম্বরে একই বক্তব্য দিয়েছিলেন আফগান ডেপুটি প্রধানমন্ত্রী মাওলানা আব্দুল কবির। তিনি বলেছিলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে খুশি রাখার জন্য আফগান জনগণ 20 বছরের আত্মত্যাগ করেনি, বরং ইসলামী আইন বাস্তবায়নের জন্যই তারা দীর্ঘ সময় লড়াই করেছে। উল্লেখ্য, পশ্চিমা বিশ্ব, বিশেষ করে আমেরিকা দাবি করে আসছে আন্তর্জাতিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে আফগানিস্তান। তবে এ প্রসঙ্গে মাওলানা কবির বলেন, গত সরকারের তুলনায় বর্তমান সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আরো বেশি সংযুক্ত। বর্তমানে বহু দেশের সঙ্গে আফগানিস্তানের রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে। সূত্র তুলো নিউজ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই অবৈধ অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রের নাগরিকত্ব পাওয়ার সুযোগ বাতিল করে নির্বাহী আদেশ জারি করেন ডোনাল্ড ট্রাম্প। তবে আদেশ দেওয়ার একদিন পরই তার সে আদেশকে চ্যালেঞ্জ জানান ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত 22টি অঙ্গরাজ্য ও 2টি শহর। অঙ্গরাজ্য ও শহরগুলোর কর্তৃপক্ষ ছাড়া ও আইনি লড়াইয়ের বিভিন্ন নাগরিক অধিকার সংগঠনও দিয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।
গত সোমবার স্থানীয় সময় দুপুরে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। অভিষেক অনুষ্ঠানে দেয়া ভাষণে অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন তিনি। তারপর জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে যুক্তরাষ্ট্রের বিদ্যমান নিয়মকানুন পরিবর্তন আনার কথা জানান তিনি। এর আওতায় অবৈধ কোনো অভিবাসী যুক্তরাষ্ট্রের সন্তান প্রসব করলে সেই শিশু স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব পাবে না। ট্রাম্পের এমন সিদ্ধান্তের পর গতকাল মঙ্গলবার বোস্টনের ফেডারেল আদালতে জোটবদ্ধভাবে মামলা করেছে 22টি অঙ্গরাজ্য ও ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া ও সান ফ্রান্সিসকো শহর কর্তৃপক্ষ। মামলায় যুক্তি দেওয়া হয়, জন্মসূত্রে নাগরিকত্ব কেড়ে নেয়ার প্রেসিডেন্টের এই চেষ্টা মার্কিন সংবিধানের ভয়ানক লঙ্ঘন। মামলায় আরো বলা হয়, বৃহত্তর পটভূমিতে প্রেসিডেন্টের অভিবাসন আইন প্রণয়নের ক্ষমতা আছে, তা সত্ত্বেও নাগরিকত্বের অধিকার কেড়ে নেওয়ার নির্দেশ প্রেসিডেন্টের আইনি এখতিয়ারের বাইরে। এই মামলাটি হওয়ার আগে আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন, কয়েকটি অভিবাসী সংগঠন ও অন্তঃসত্ত্বা এক নারী একই ধরনের মামলা করেন। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই ট্রাম্প যেসব পদক্ষেপ নিয়েছেন, দায়ের করা এসব মামলাকে ওইসব পদক্ষেপের গুরুত্বপূর্ণ অংশের বিরুদ্ধে প্রথম বড় ধরনের আইনি চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে হোয়াইট হাউসের পক্ষ থেকে কোনো তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেওয়া হয়নি। হাসিনার গোপন কারাগারে আটক থাকত শিশুরাও, দেওয়া হতো না মায়ের দুধ। তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এমনই বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করেছে। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হওয়া গত বছরের আগস্টের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। নাটকীয় এই পট পরিবর্তনের পর একে একে বের হয়ে আসছে সাবেক স্বৈরাচারী সরকারের গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ নানা চিত্র। বিস্তারিত জানাচ্ছে সিদ্দিকুর রহমান। ক্ষমতাচ্যুত সাবেক সরকারের আমলে অন্যান্য মানুষের সঙ্গে শিশুদেরও গোপন কারাগারে আটক রাখতেন শেখ হাসিনা। সেখানে চলত নির্যাতন, এমনকি জিজ্ঞাসাবাদের সময় চাপ সৃষ্টির জন্য শিশুদের ব্যবহার করা হতো, যার মধ্যে শিশুকে মায়ের দুধ পান করতে দিতে অস্বীকার করার ঘটনাও রয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। সংবাদ মাধ্যমটি বলছে, বাংলাদেশের গোপন আটক কেন্দ্রে বন্দী শত শত লোকের মধ্যে বেশ কয়েকটি শিশুও ছিল বলে জানিয়েছে বর্তমানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলের জোরপূর্বক গুমের তদন্তকারী একটি কমিশন। জোরপূর্বক গুমের তদন্তকারী এই কমিশন মঙ্গলবার তার প্রাথমিক প্রতিবেদনে বলেছে, অন্তত অর্ধ ডজন শিশু তাদের মায়েদের সঙ্গে মাসের পর মাস জেলের ভিতরে কাটিয়েছে। আটক রাখার সময় জিজ্ঞাসাবাদের জন্য শিশুদের লিভারেজ হিসেবে, অর্থাৎ মানসিক চাপ সৃষ্টির মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছিল, যার মধ্যে তাদের দুধ পান করতে দিতে অস্বীকার করার ঘটনাও রয়েছে। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তিনি বর্তমানে সেখানে অবস্থান করছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জুলাই ও আগস্টে সংগঠিত গণহত্যা সহ মানবাধিকার অপরাধের অভিযোগে ইতিমধ্যেই হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হাসিনার সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষের শত শত নেতা কর্মীকে বিচার বহির্ভূত হত্যা আর শত শত মানুষকে বেআইনি অপহরণ, গুম সহ ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোন আলাপ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এ সময় মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। মঙ্গলবার এক প্রতিবেদনে এই খবর দিয়েছেন দ্য ডন। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এই ফোনালাপ ইসরায়েল হামাস যুদ্ধবিরতির প্রেক্ষাপটে অনুষ্ঠিত হয়। ফোনালাপ নিয়ে ব্রিটিশ সরকারের মুখপাত্র জানিয়েছে, আলোচনা সভায় উভয় নেতা ইসরায়েলের নিরাপত্তা এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে একটি স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানের প্রয়োজনীয়তার বিষয়ে একমত হন। স্টারমার বলেন, যুক্তরাষ্ট্র এখন এমন একটি রাজনৈতিক প্রক্রিয়াকে সমর্থন করতে প্রস্তুত যা একটি কার্যকর এবং সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে নিয়ে যাবে। প্রধানমন্ত্রী স্টারমার আরও জোর দিয়ে বলেন, গাজার জন্য মানবিক সহায়তা অব্যাহতভাবে সরবরাহ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে সেখানকার চরম দুর্দশাগ্রস্ত মানুষেরা সাহায্য পায়। এছাড়া তিনি ব্রিটিশ নাগরিক এমিলি দামিরি সহ মুক্তি পাওয়া ব্যক্তিদের উদ্ধার প্রচেষ্টার জন্য ইসরায়েলি সরকারের প্রতি ধন্যবাদ জানান। স্টারমার বলেন, এমিলিকে তার পরিবারের কাছে ফিরে আসতে দেখে আমরা আনন্দিত, তবে
তবে এটি সংঘাতের মানবিক মূল্য আমাদের স্মরণ করিয়ে দেয়। যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রীর এই বক্তব্য মূলত আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি সমন্বিত সমাধানের আহ্বান জানাচ্ছে। এছাড়া গাজায় মানবিক সংকটের যে সত্য তারই প্রমাণ বহন করে। স্টারমারের এই আহ্বান আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি নতুন সুযোগ তৈরি করতে পারে, তবে বাস্তবসম্মত পদক্ষেপ এবং ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে দীর্ঘমেয়াদী সমঝোতা না হলে এই প্রক্রিয়া আরও বিলম্বিত হতে পারে। সাতচল্লিশতম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। ক্ষমতায় আসতে না আসতে তার বিরুদ্ধে জাতিসংঘে নালিশ দিয়েছে পানামা। বুধবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিস্তারিত সিদ্দিকুর রহমানের রিপোর্টে। প্রতিবেদনে বলা হয়েছে, শপথ নেওয়ার পর প্রথম ভাষণেই পানামা খাল ফের যুক্তরাষ্ট্রের দখলে নেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প। এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি। এর 24 ঘন্টার মধ্যে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বরাবর ট্রাম্পের নামে নালিশ জানিয়ে চিঠি দিয়েছেন পানামার প্রেসিডেন্ট জোসে রাউল মুলিনো। চিঠিতে তিনি জাতিসংঘ সনদের একটি অনুচ্ছেদ উল্লেখ করেন। এতে বলা হয়েছে, জাতিসংঘের কোনো সদস্য রাষ্ট্র অপর রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা এবং রাজনৈতিক স্বাধীনতাকে বাধাগ্রস্ত করতে কোনো রকম হুমকি বা বল প্রয়োগ করতে পারবে না। এ সময় তিনি বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপনের জন্য মহাসচিবকে অনুরোধ করেন। ট্রাম্প তার ভাষণে বলেন, পানামা 1999 সালে কৌশলগত জলপথের চূড়ান্ত হস্তান্তরের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং এর কার্যক্রম চীনের কাছে হস্তান্তরের অভিযোগ রয়েছে। তিনি আর অপেক্ষা করতে চান না। খালের ওপর মার্কিন নিয়ন্ত্রণ পুনর্বহাল তিনি করবেনই। অবশ্য পানামা সরকার ট্রাম্পের অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে আসছেন। ট্রাম্প বলেন, আমরা এটা চীনকে দেইনি, আমরা এটা পানামাকে দিয়েছি এবং আমরা এটা ফিরিয়ে নিয়েছি। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে ট্রাম্প পানামা খাল নিয়ে নেওয়ার হুমকি দিয়ে আসছেন। তার অভিযোগ, মার্কিন জাহাজের সঙ্গে অন্যায্য আচরণ করা হচ্ছে। এই খাল ঘিরে চীনের ক্রমবর্ধমান প্রভাবের অভিযোগ করছেন ট্রাম্প। আল জাজিরা লিখেছে, খালটি চীন নিয়ন্ত্রণ করে না, বরং হংকং ভিত্তিক কর্পোরেশন সিকে হাচিসন হোল্ডিংস 1997 সাল থেকে ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরের প্রবেশমুখে থাকা খালের দুটি বন্দর পরিচালনা করছে। পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো ট্রাম্পের অভিযোগ অস্বীকার করে আসছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, পানামা খালের ওপর চীনের কোনো প্রভাব নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন, যদি ট্রাম্প কানাডার পণ্যের উপর 25% শুল্ক আরোপ করেন তবে তার দেশ শক্তিশালী প্রক্রিয়া জানাবে। এক প্রতিবেদনে এই খবর দিয়েছে আনাদুলু এজেন্সি। ট্রাম্পের শুল্ক আরোপের হুমকিতে কড়া প্রতিক্রিয়া অঙ্গীকার করেছেন ট্রুডো। মঙ্গলবার কুইবেকের এক সংবাদ সম্মেলনে ট্রুডো বলেন, ডোনাল্ড ট্রাম্প দক্ষ এক আলোচক। তিনি তার অংশীদারদের কিছুটা অস্থিতিশীল রাখতে যা করতে পারেন করবেন, তবে আমরা আমাদের অবস্থানে দৃঢ় আছি। তিনি আরো বলেন, আমাদের যুক্তরাষ্ট্রের সঙ্গে আরো কিছু একসাথে কাজ করার প্রয়োজন রয়েছে। যদি শুল্ক আরোপ করা হয় তবে আমরা কানাডার স্বার্থ রক্ষায় প্রস্তুত এবং স্থিতিশীল থাকব। এছাড়াও ট্রুডো যুক্তরাষ্ট্রের অর্থনীতি প্রসারের বিষয়ে উল্লেখ করেন। তিনি বলেন, আমরা জানি যে যদি ট্রাম্পের পূর্বাভাস অনুযায়ী যুক্তরাষ্ট্রের অর্থনীতি বাড়ে তাহলে তাদের আরো শক্তি, স্টিল, অ্যালুমিনিয়াম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজের প্রয়োজন হবে, যা কানাডা প্রতিদিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করে। ট্রুডো বলেন, আমাদের লক্ষ্য শুল্ক এড়ানো, তবে যদি এটি আরোপ করা হয় আমাদের প্রতিক্রিয়া হবে শক্তিশালী, দ্রুত, পরিমাপিত এবং অত্যন্ত শক্তিশালী। এছাড়া ট্রুডো বলেন, আমরা জানি যে শুল্ক আরোপ এড়ানোর জন্য সবকিছুই আলোচনার টেবিলের উপর থাকবে। মঙ্গলবার ট্রাম্প তার প্রথম নির্বাহী আদেশে সই করার পর জানান, ফেব্রুয়ারিতে মেক্সিকো ও কানাডার উপর 25% শুল্ক আরোপের পরিকল্পনা করছেন। দর্শক, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। যুদ্ধবিরতির পর ইসরায়েলের পদত্যাগের হিড়িক দিনে দিনে বাড়ছে তালিকা। সেনাপ্রধান হার্জি হালিবির পর এবার গাজার সামরিক কমান্ডার ফিঙ্কেলম্যানের পদত্যাগের ঘোষণা। আন্তর্জাতিক স্বীকৃতি নয়, ইসলামী শরিয়া বাস্তবায়নই প্রধান লক্ষ্য, আফগান বিচারমন্ত্রী। জন্মসূত্রের নাগরিকত্ব বাতিল, ট্রাম্পের আদেশের বিরুদ্ধে 24 অঙ্গরাজ্যের মামলা। পলাতক স্বৈরাচার হাসিনার গোপন কারাগারে আটক থাকত শিশুরাও, দেওয়া হতো না মায়ের দুধ, তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের বিস্ফোরক প্রতিবেদন।
ফোন আলাপে নেতানিয়াহুকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানালেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার। ক্ষমতায় আসতে না আসতে ট্রাম্পের বিরুদ্ধে জাতিসংঘে নালিশ। ট্রাম্পের শুল্ক আরোপের হুমকিতে কড়া জবাব দেওয়ার প্রতিজ্ঞা জাস্টিন ট্রুডোর। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।